চলমান ক্লাস। আজকের আলোচ্য টার্মস থাকবে আমাদের কোড 4, অর্থাৎ আমরা যে 9 কোড অফ ট্রান্সলেশন যে আলোচনা করছিলাম সেখানে আমরা মোট 9টি কোড নিয়ে কথা বলবো। তার মধ্যে আজকে হচ্ছে চতুর্থ কোড অবজেক্ট। সো আজকে আমরা এই অবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবজেক্ট কি, কিভাবে চিনবেন এবং অবজেক্ট ব্যবহার করে একটা সেন্টেন্সে আমরা কিভাবে অবজেক্টকে কাজে লাগাতে পারি সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব, খুব বেশি কথা পারবো না, যারা আসবে আর বাকিরা তো পরবর্তীতে এটা দেখে নিতে পারবে, সমস্যা নেই। সো আমাদের আজকের ক্লাসের টার্মসটা একেবারে গুরুত্বপূর্ণ একটা টার্মস, বিকজ আমরা যদি এই অবজেক্ট না চিনি তাহলে কিন্তু কমপ্লিমেন্ট চিনব না। আর অবজেক্ট চিনতে হলে আমাদের সাবজেক্টের সাথে একটা সম্পর্ক আছে, সেটা চিনতে হবে। একটা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে যে সমস্ত প্রাথমিক উপাদানগুলো লাগে বা এলিমেন্টসগুলো প্রয়োজন হয় তার মধ্যে অবজেক্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। সো এই অবজেক্টকে আমরা কিভাবে চিনব এবং অবজেক্ট চেনার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, অবজেক্ট কতভাবে সেন্টেন্সে বসতে পারে, আমরা সব কিছু বিষয় নিয়ে আজকের এই ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সের ক্লাসে আলোচনা করব। সো ক্লাস টার্মস হচ্ছে কোড নাম্বার 4, আলোচনার টার্মস হচ্ছে অবজেক্ট। আজকের ক্লাস টপিক এটা সম্পর্কে বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি। ওকে, তো চলুন আমরা প্রথমেই চলে যাই আজকের আলোচনার অবজেক্ট সম্পর্কে খুঁটিনাটি একটু কথোপকথনে। দেখেন, অবজেক্ট বা কর্ম চেনার উপায় বা অবস্থানগুলো কি? অবজেক্ট বা কর্ম চেনার উপায়, অবস্থান বা কিছু জরুরি তথ্য। সো আমার প্রদত্ত এই যে জরুরি তথ্যটা এখানে দিয়েছি, মনে রাখবেন এই তথ্যগুলোকে ঘিরেই কিন্তু আমাদের আজকের ক্লাসের মোট যে প্র্যাকটিসগুলো আছে, টিপস অ্যান্ড প্র্যাকটিস, সেগুলো অগ্রসর হবে। সো এখানকার সবচেয়ে জরুরি পয়েন্ট হচ্ছে নাম্বার 1, বাংলা বাক্যে কর্তা কাকে নিয়ে কাজ করে, কর্তা কি দিয়ে কাজ করে, এই দুইটা জিনিস। তার মানে আমরা এখানে অবজেক্ট চেনার ক্ষেত্রে আমরা দুটো বিষয়কে খেয়াল করব। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মূলত কর্তা, মূলত সম্পর্কটা কর্তার সাথে। কর্তা কাকে নিয়ে কাজ করে, কাকে নিয়ে, আরেকটা হচ্ছে কি নিয়ে। এই দুইটা বিষয় আমার মাথায় রাখতে হবে, কর্তা কাকে নিয়ে কাজ করে এবং কর্তা কি নিয়ে কাজ করে। তো কাকে নিয়ে কাজ করে এইটা হচ্ছে আপনার, আর একটা হচ্ছে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করতে হয়, এটা হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন, আর এটা হচ্ছে হুম দ্বারা প্রশ্ন। সো আমরা ইংরেজিতে প্রশ্নের দিকে যাব না, আমরা শুধু দুইটা শব্দে মনে রাখবো, কি বা কাকে। তার মানে অবজেক্ট হচ্ছে কর্তা কাজ করবে কাকে নিয়ে অথবা কি নিয়ে, সেটা বের করতে পারলে আমরা অবজেক্ট পাবো। ঠিক আছে, তাহলে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হলো কাকের উত্তর আর একটা হচ্ছে কি এর উত্তর। সো কাকে দিয়ে উত্তর করলে আমরা পাবো হচ্ছে নর্মালি বুঝি ব্যক্তি, আর কি নিয়ে প্রশ্ন করলে আমরা পাবো বস্তু বা অন্যান্য কোনো ফ্যাক্টর, বস্তু বা অন্যান্য কোনো বিষয় পাবো। ওকে, আচ্ছা, তাহলে অবজেক্ট চেনার উপায়টা আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। আমরা এগুলো সব এক্সাম্পলে গিয়ে সব দেখবো, আগে কিছু বেসিক কথা বলে যাচ্ছি, যে বেসিক কথাগুলো না জানলে হবে না। আমিন ভাই সব ঠিকঠাক আছে, ক্লাসটা শেয়ার করবেন। আজকে কিন্তু ট্রান্সলেশনের দুর্দান্ত কিছু টিপস আলোচনা হবে। সো এই শেয়ারিংটা আপনার জন্য হয়ে যাবে সাদগায়ে জারিয়া ইনশাআল্লাহ। দেখেন এখানে বলছে এই প্রশ্নে অবজেক্ট বা কর্মে পাওয়া যায়, এটা গেল। ইংরেজি বাক্যে ভার্বকে আমরা বাই হুম অথবা বাই হোয়াট দ্বারা প্রশ্ন করলে কর্ম বা অবজেক্ট পাবো। ওকে, এটা আমাদের না জানলেও হবে, যেহেতু আমরা বেশিরভাগই বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব। বাংলায় অবজেক্ট বসে ক্রিয়া বা ভার্বের আগে। এটা একটা নর্মাল তথ্য, তবে আপনি মনে রাখতে পারেন। কেন মনে রাখতে পারেন? মানে আমার প্রয়োজন হবে। দেখেন আমরা বলছি বাংলায় অবজেক্ট বসে হচ্ছে, মানে অবজেক্ট মানে কি? কর্ম। কর্মটা বসে কোথায়? প্লাস ক্রিয়ার আগে। আমরা ঘটনাকে যদি উল্টে বলি যে অবজেক্ট বসে হচ্ছে ক্রিয়ার আগে, মানে কর্ম বসে ক্রিয়ার আগে বাংলা বাক্যে। ওকে, এই কথাটা আমরা ঘুরিয়ে লিখলাম। ইংরেজিতে অবজেক্ট বসে ক্রিয়া বা ভার্বের পরে, তার মানে ইংরেজিতে বিষয়টা আবার উল্টো। ইংরেজিতে বিষয়টা উল্টো। এটা হচ্ছে বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে, এটা হলো বাংলায়, এটা হলো বাংলায়। আর ইংলিশে উল্টো, ইংলিশে হচ্ছে আগে বসে ক্রিয়া আর তারপরে বসে হচ্ছে অবজেক্ট মানে কর্ম। অবজেক্ট বা কর্ম। শব্দগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে, আমি কোন কোন শব্দ নিয়ে কথা বলতেছি এই শব্দগুলো কিন্তু আমাদের জানাটা জরুরি।
অবজেক্ট বা কর্ম একই কথা। ওকে, নেক্সট সাবজেক্ট 4 নাম্বার ইংরেজিতে বললাম, এটা পড়লাম। সাবজেক্ট আর অবজেক্ট দুটি ভিন্ন বিষয়, খুবই জরুরি একটা তথ্য। অন্যদিকে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট দুটি একই বিষয়, এই জিনিসটা আমার একটু শেখাতে হবে, নাহলে পরে ঝামেলা আছে আমাদের। দেখেন, যদি বলি যে সাবজেক্ট আর অবজেক্ট দুটি ভিন্ন বিষয়, তার মানে আমরা যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট বের করি, এটার দিকে তাকাই। রনক বট এ পেন, রনক একটা কলম কিনলো। সো এখানে রনক আর হচ্ছে পেন, এইটা হলো পেন হলো অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ রনক কি কিনলো? একটা কলম কিনলো। তার মানে সাবজেক্ট মানে কর্তা, যে কেনার কাজটা করেছে সেটা কি নিয়ে করেছে? কাজটা করেছে এই পেন নিয়ে। তার মানে রনক কি কিনলো? পেন কিনলো। আমরা হচ্ছে এই যে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, হোয়াট বা বস্তু পাচ্ছি, তাই না? তাহলে কর্তাকে প্রশ্ন করেছি, কর্তাকে প্রশ্ন করেছি ভার্বের সাথে মিলিয়ে, কর্তা প্লাস ভার্বকে একসাথে মিলিয়ে প্রশ্ন করা, কর্তা প্লাস ভার্বকে মিলিয়ে প্রশ্ন করা, কর্তা প্লাস ভার্ব। তার মানে হচ্ছে রনক কিনলো, কি কিনলো? রনক কি কিনলো? উত্তরটা হচ্ছে এই পেন, একটা কলম কিনলো। সো এখানে এই পেনটা অবজেক্ট। এখন এই অবজেক্টটা দেখেন রনক থেকে ভিন্ন জিনিস। রনক হলো ব্যক্তি আর পেন একটা ভিন্ন জিনিস, মানে একটা বস্তু, ব্যক্তি সম্পর্কে কোনো কিছু না। আর যদি এই সেন্সটা একটু খেয়াল করেন, আমি এখানে 5 নাম্বারটা একটু বোঝাচ্ছি আর কি। সাবজেক্ট আর অবজেক্ট দুটো ভিন্ন জিনিস, তার মানে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন জিনিস। অন্যদিকে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই জিনিস। আমি একটা উদাহরণ দেই। রনক ইজ ব্রিলিয়েন্ট। এইবার দেখেন এই সেন্টেন্সটাতে বলছি রনক ইজ ব্রিলিয়েন্ট। সো এখানে রনক আর ব্রিলিয়েন্ট দুইটা কিন্তু একই। একই বলতে বোঝাচ্ছি যে রনক সেই ব্রিলিয়েন্ট। তার মানে এখানে যে রনক সেই পেন না কিন্তু, বাট যে রনক সেই ব্রিলিয়েন্ট, একই জনকে বোঝাচ্ছে। সো এইটাতে আর এই ব্রিলিয়েন্ট অবজেক্ট না, এইটা হলো কমপ্লিমেন্ট। সো অবজেক্ট কমপ্লিমেন্টের এই গুরুত্বপূর্ণ পার্থক্যটা আজকে বললাম, তারপরও আগামী দিন কমপ্লিমেন্টের ক্লাসে আমরা এগুলো আরও বলবো, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করবেন। আজকে কিন্তু অবজেক্ট চেনার দুর্দান্ত একটা কৌশল নিয়ে ক্লাস হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? শরীফুল ইসলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রনক ইজ ব্রিলিয়ান্ট, এইখানে ব্রিলিয়ান্ট আর রনক একই জিনিস। তার মানে অবজেক্ট, সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই জিনিস হয়। আর কমপ্লিমেন্ট বসে বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্বের পর, আর অবজেক্ট বসবে হচ্ছে সাধারণত মেইন ভার্বের পর বা অন্যান্য অ্যাকশন ভার্বগুলোর পর। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইখানে যতটুকু বুঝলাম এইটুক শেষ করে আগাতে পারি। এইটুক শেষ করে যদি আমরা একটু অগ্রসর হই, দেখেন আচ্ছা, এইটা রনক ইজ এ স্টুডেন্ট। এখানে আরেকটা উদাহরণ দিলাম, রনক ইজ এ স্টুডেন্ট। দেখেন এই যে রনক আর স্টুডেন্ট দুইটা একই ব্যক্তি, তার মানে সাবজেক্ট আর এই কমপ্লিমেন্ট একই জিনিস। এটা ভিন্ন হলে এটাকে আমরা অবজেক্ট বলতাম। আচ্ছা, গেল, এটা একটা পর্ব গেল। পরের কথাটা আসেন, 6 নম্বরটা আসে। এখানে আর কিছু কথা মনে রাখতে হবে। মনে রাখতে হবে অবজেক্ট হতে পারে শুধুমাত্র বিশেষ্য বা সর্বনাম। তার মানে অবজেক্ট সম্পর্কে আমাকে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে হচ্ছে। শরীফুল ভাই নোয়াখালী থেকে, নোয়াখালীবাসীকে আমি বলবো আপনি যুক্ত করবেন, আপনি হবেন নোয়াখালীর প্রতিনিধি। নোয়াখালীর সবাইকে আপনি স্কুল কলেজ যে যে গ্রুপে যুক্ত ছিলেন সব জায়গায় ক্লাসটাকে ছড়িয়ে দেন। বিশেষ্য বা সর্বনাম, দেখেন অবজেক্ট বা কর্ম হতে পারে বিশেষ্য বা সর্বনাম। তার আমরা আরেকটা জিনিস শিখলাম, এই অবজেক্ট হয় দুটো পার্টস অফ স্পিচ, হয় নাউন হবে সেটা, না হলে হবে কি প্রোনাউন। নাউন নাইলে প্রোনাউনকে আমরা অবজেক্ট বলবো। গেল, এছাড়াও নাউন ইকুইভ্যালেন্ট যেমন জিরান, ইনফিনিটিভ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলোও সাবজেক্ট হতে পারে বা অবজেক্ট হতে পারে। একটি বাক্যে অবজেক্ট থাকলে সেখানে কমপ্লিমেন্ট থাকে না, আবার কমপ্লিমেন্ট থাকলে সেখানে অবজেক্ট থাকে না। অর্থাৎ যে কোনো একটি থাকে, হয় অবজেক্ট থাকবে নতুবা কমপ্লিমেন্ট থাকবে। এখানে আমরা আরেকটা জরুরি তথ্য কিন্তু শেয়ার করেছি, সেটা হচ্ছে একই সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট দুটো জিনিস থাকে না, হয় অবজেক্ট থাকবে নাহলে কমপ্লিমেন্ট থাকবে। এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, ব্যতিক্রমের কথা আলাদা, ঠিক আছে? ব্যতিক্রমের হিসাবে এখানে নাই। সো আমরা এখন এই যে অবজেক্ট সম্পর্কে কিছু বিষয় জানলাম, এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে এখন আমাদের আজকের প্র্যাকটিস অ্যান্ড টিপস পর্যায়ে চলে যাব। ওকে, প্রথম প্র্যাকটিস, দেখেন প্র্যাকটিস টিপস পর্যায়ে যাব। তো অবজেক্ট সম্পর্কে আমরা যে যে কথাগুলো বলছি এগুলো তো আপনারা মোটামুটি বুঝতেই পারছেন, তাই না? আচ্ছা, এইটা হলো বাংলা সেন্টেন্সে থাকে আর এটা হলো ইংলিশ সেন্টেন্সে। গেল,
অবজেক্ট সম্পর্কে যা বলছি এতটুকু তো বুঝছেন, বাকিটা এখন আরো ক্লিয়ার হবে। সো 1 নম্বর প্রশ্ন বলছে অনেক ক্ষেত্রে পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে। কি একটা দারুণ কথা, অনেক ক্ষেত্রে পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে। এরকম পুরুষ কে কে আছেন হাত তোলেন। দেখেন এইটা আসছে 28তম বিসিএস এর একটা প্রশ্ন। সো এখন আমরা এই প্রশ্ন থেকে অবজেক্ট খুঁজে বের করব, দেন এটাকে আমরা ট্রান্সলেশনে রূপান্তর করব। সো আমরা একটু চেষ্টা করি, আপনাদের পক্ষ থেকে 2-1 মিনিটের মধ্যে চেষ্টা করবেন, মানে আপনারা কমেন্ট করতে হবে, মনে মনে চেষ্টা করেন, মনে মনে একটু চেষ্টা চালান। বলেন কি হতে পারে এটা আনসার। বলছে অনেক ক্ষেত্রে পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, বিয়ের সত্যতা অস্বীকার করে। ফাইন, এই প্রশ্নটায় প্রথম কথা হচ্ছে আমাকে এই বাক্যে ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হবে। আমাদের যে 9 কোড অফ ট্রান্সলেশন আমরা মেনে চলি, সেখানে প্রথম শর্তটা হচ্ছে আমাকে ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হবে। ফাইনাইট ভার্ব খুব সহজে আমরা পেয়ে গেলাম, অস্বীকার করে। এটা হলো কোড ফাইনাইট ভার্ব। এই কোডের নাম কি? ফাইনাইট ভার্ব। অনেক ক্ষেত্রে এই যে অস্বীকার করে, এই অস্বীকার কাজটা কে করে? পুরুষ। এটা হলো সাবজেক্ট, তাই না? কে করে? সাবজেক্ট। এইবার আসেন, এই যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব পেলেন, এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মধ্যে দুইটা প্রশ্ন ছুড়ে দিবেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। কি অথবা কাকে দিয়ে বা নিয়ে, যে কোনো একটা, যেভাবে প্রশ্ন করেন। তার মানে আপনি বলেন যে পুরুষ কি অস্বীকার করে, বলতে পারেন। তাহলে বা কি দিয়ে অস্বীকার করে অথবা কাকে অস্বীকার করে। সো এখানে আমরা কিন্তু আনসার পাচ্ছি, দেখেন। তার মানে আমাদের প্রশ্নটা হবে এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে কেন্দ্র করে। সো আমরা যখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে কেন্দ্র করে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা উত্তর পাবো। পুরুষ কি অস্বীকার করে, উত্তর হচ্ছে বিয়ের সত্যতা। তার মানে এটাই হলো এই সেন্টেন্সের অবজেক্ট। দেখেন আমরা কিন্তু অবজেক্ট পেয়ে গেলাম। ওকে, সিম্পলি জাস্ট খালি প্রশ্ন করতে হবে। এরপর আসেন অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। সো এইটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এই অনেক ক্ষেত্রে কথাটাকে আমরা অনেক সময় চেঞ্জ করে নিতে পারি। এই অনেক ক্ষেত্রেটাকে আসলে অনেক সময়ে, এই কথাটাও বলা যায় যে অনেক সময় অর্থে, ঠিক আছে? বিয়ের অবজেক্ট, এটাকে অনেক সময়, এটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইমও বলতে পারি, বা যেটাকে আমরা অনেক ক্ষেত্রে, এটার আরেকটা ইংলিশ ইউজ করতে পারি, সেটা হলো অফেন। অফেন। কিছু শব্দের ইংলিশ আমরা যদি আগে করি তাহলে সহজ হবে, ঠিক আছে? এখন আসেন ট্রান্সলেশনে করি, দেখি কে দ্রুত ট্রান্সলেশন উত্তর দিতে পারে। আমাদের কিন্তু ট্রান্সলেশনে যারা দ্রুত উত্তর দিবেন তাদের মধ্য থেকে আমরা বাছাই করব যে আপনারা যারা বেশি এঙ্গেজমেন্ট হচ্ছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে, আজকে কি বার? সোমবার, মঙ্গলবার যাচ্ছে, বুধ বৃহস্পতিবারে এই বইটার গিফট ঘোষণা চলে আসবে, বৃহস্পতি শুক্রবারে ইনশাল্লাহ। সর্বোচ্চ এঙ্গেজকারী যে, তার মানে কমেন্ট, শেয়ার, লাইক, রিয়াকশন যা কিছু আছে সর্বোচ্চ এঙ্গেজমেন্ট আকারে পাবেন। আচ্ছা, প্রথমে আসি, তাহলে আমরা বসাবো হচ্ছে এই বাক্যের সাবজেক্ট পুরুষ। তার মানে আমরা বলতে পারি দ্য মেইল, দ্য মেইল, পুরুষ। এরপর দেখেন পুরুষ হচ্ছে দ্য মেইল, সাবজেক্ট দিলাম। এরপর আসেন আমরা দেব হচ্ছে ফাইনাইট ভার্ব, অস্বীকার করে। অস্বীকার করার ইংলিশ কি ভাই? ডিনাইস। ডিনাইস, অস্বীকার করে, পুরুষ অস্বীকার করে। ওকে, এরপর দেখেন পুরুষ অস্বীকার করে, ফাইন, পুরুষ অস্বীকার করে। এবার দেখেন আমরা যদি বলি ফাইনাইট ভার্ব বসালাম, বিয়ের সত্যতা, এটা হলো অবজেক্ট। আমাদের যে সিকোয়েন্স ছিল, সিকোয়েন্সটা আপনাদের মনে আছে কিনা? সিকোয়েন্সটা ছিল এরকম: সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই 9টা কোড, এই 9টা কোড আমাদেরকে সিরিয়ালে বসাতে হবে। SFNOC অ্যাম্পিটার। তাহলে সাবজেক্ট বসালাম, ফাইনাইট ভার্ব বসালাম, নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে নাই, অবজেক্ট বসাবো। বিয়ের সত্যতা, তো বিয়ের সত্যতার ইংলিশ কি? ডিনাইজ করে, দ্য ফ্যাক্ট অফ বিং ম্যারিড। দ্য ফ্যাক্ট মানে সত্যতা, অফ বিং ম্যারিড, দ্য ফ্যাক্ট অফ বিং ম্যারিড। এখন এই সেন্টেন্সে একটা জিনিস গ্যাপ আছে, সেটা হচ্ছে এই ওফেন শব্দটা, অনেক ক্ষেত্রে। সো আমরা এই শব্দটাকে এই ডিনাই ভার্বের সামনে বসাই দেব। অনেক ক্ষেত্রে মানে ওফেন। অনেক ক্ষেত্রে বলতে আমরা এটাকে টাইম রেফার করছি, মানে অনেক সময় বোঝাতে আমরা রেফার করছি, মানে মাঝে মাঝে এই বিষয়টা ঘটে।
সব সময় এটা করে না, ঠিক আছে? কারণ সবার তো আর সাদিয়া আর হেনা থাকে না, কারো কারো থাকে, কারো কারো থাকে না। এখন দ্য মেল often denies, the male often denies the fact of being married, the fact of being married। এখন দেখেন তার মানে হচ্ছে বিয়ের সত্যতা, being married, বিয়ের ফ্যাক্ট সত্যতা, ডিনাইস অস্বীকার করে মাঝে মধ্যে, দ্য মেল পুরুষেরা বা পুরুষ। সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের কিন্তু বিষয়টা ভুললে চলবে না। আজকে আমরা আলোচনা করছি হচ্ছে অবজেক্ট চেনার উপায়। আজকের টার্মস হচ্ছে অবজেক্ট চেনার উপায়। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাব। এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে তো আমরা সংসারে কথাবার্তা বলি। সো ফাইন্ড আউট করেন কোথায় আছে অবজেক্ট, ফাইন্ড আউট করেন অবজেক্ট কোথায় আছে দ্রুত। আর অবজেক্ট খোঁজার আগে তো আমাদের দুইটা কাজ আছে, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব খোঁজা। সাবজেক্ট ফাইনাইট ভার্ব না পেলে কিন্তু আমরা অবজেক্ট পাবো না। আমিরুল ইসলাম বলছেন বিয়ের সত্যতা অবজেক্ট, রাইট। কল্পনা রয়, সুস্মিতা আমাদের সাথে আছেন, ফাইন। দেখেন তাহলে আমরা এই সেন্টেন্সে বের করি, এই ধরনের তুচ্ছ ব্যাপার নিয়েই, এই জিনিসটাকে আমরা আলাদা করে চিহ্নিত করব, এই ধরনের তুচ্ছ ব্যাপার নিয়ে। তো একই কথা, আমরা, এটা হলো সাবজেক্ট, মানে সাবজেক্ট, সংসারে কথাবার্তা বলি। এই যে দেখেন আমরা বলি, এই বলাটা হচ্ছে একটা ভার্ব, মানে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, বলাটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর কথাবার্তা এটা হলো অবজেক্ট। আমরা কি বলি? কথাবার্তা বলি, অবজেক্ট। এবার আসেন কোথায় বলি? সংসারে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে, এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে। এইবার এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। এখন আসেন কথাবার্তা বলি, ওইটুককে আমরা যদি এখানে কথাবার্তাকে আলাদা করে না ধরি, তাহলে কিন্তু এইটা হচ্ছে সরাসরি ফাইনাইট ভার্বের একটা অংশ। তার মানে এটাকে আমরা অবজেক্ট না ধরে কথাবার্তা বলি, এই পুরোটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, পুরোটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এখন চলে আসি আমরা, এইটা যে অবজেক্ট তার প্রমাণ কি? প্রমাণটা হলো এই যে সাবজেক্ট আর এই যে কথাবার্তা বলে ফাইনাইট ভার্ব। তার মানে সোজা কথা যদি বলি আমি এদিক দিয়ে, সাবজেক্ট আর এটাই তো ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের মধ্যে প্রশ্ন করতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এই কি বা কাকে নিয়ে, কি বা কাকে নিয়ে। সো আমরা যদি এখন কি নিয়ে কথাবার্তা বলি আমরা, অথবা কাকে নিয়ে কথাবার্তা বলি, তখন দেখেন এই যে এই বিষয়টা নিয়ে কথা বলি, এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে কথা বলি। সো এটা হলো অবজেক্ট। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতেছি, সাবজেক্ট ভার্ব মিলাইয়া, তখন আনসারটা পাচ্ছি অবজেক্টে। ক্লিয়ার? কথাবার্তা অবজেক্ট। হ্যাঁ, কল্পনা রয়, কথাবার্তা অবজেক্ট একটা অর্থে ছিল, কিন্তু যখন আমরা দেখলাম কথাবার্তা বলার জন্য একটা সিঙ্গেল ভার্ব আছে, সেটা হলো টক। সো এটা ভার্ব, ওই কথাবার্তাটা ভার্বের অংশ, ঠিক আছে? এটা সরাসরি আলাদা করার কিছু নাই। কিন্তু আমরা যে দেখেন এই যে কি নিয়ে বা কাকে নিয়ে কথাবার্তা বলছে, সেই জিনিসটাই হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে অবজেক্ট খোঁজার ক্ষেত্রে শুধু কি বা কাকে দিয়ে প্রশ্ন না, এখানে কি নিয়ে প্রশ্ন করা যায়, অথবা কি কাকে নিয়ে প্রশ্ন করা যায়, দুইভাবেই প্রশ্ন করা যায়। তার মানে বাই হোম অথবা বাই হোয়াট, বাই হোম অথবা বাই হোয়াট, দুইভাবেই প্রশ্ন করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা অবজেক্ট পেলাম হচ্ছে এই ধরনের তুচ্ছ বা সামান্য ব্যাপার নিয়ে, এইটা হলো অবজেক্ট। তো চলুন আমরা এটাকে ট্রান্সলেট করে ফেলি। ট্রান্সলেট করলে কি দাঁড়াবে? প্রথম হচ্ছে আমরা, উই, আমরা কথাবার্তা বলি। এখন যখনই ফাইনাইট ভার্ব, আমি আপনাদেরকে বারবার বলি ফাইনাইট ভার্বের ক্ষেত্রে দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। একটা হলো সেটা কোন টেন্স, আর একটা হচ্ছে কোন ভয়েস। কোন টেন্স, কোন ভয়েস। ক্লিয়ার? কল্পনা রয় আছেন সবাই? আপনারা কিন্তু লিখতে থাকেন একটু একটু করে, যে আপনারও আইডিয়াটা কমপ্লিট হচ্ছে কিনা। আর ট্রান্সলেশন কোর্স এটা লিখিত কোর্স, এটা যেন তেন কোর্স না। সো আপনি যদি মনে করেন যে আপনার এটা শিখতে হবে, তাহলে খাতা কলম নিয়ে বসা উচিত। খাতা কলম না থাকলে কোনো সমস্যা নাই, কমেন্ট করেন, কমেন্টে লিখেন, কমেন্টে লিখেন, সহজ হিসাব। উই টক, আমরা কথা বলি, যেহেতু প্রেজেন্ট টেন্স, কথা বলা অর্থে উই টক, উই টক, আমরা কথা বলি। এবার আমরা অবজেক্ট খুঁজি। অবজেক্ট হচ্ছে এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে, ঠিক আছে? তাহলে আমাকে অবজেক্ট বসাতে হবে। এই যে দেখেন সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব নাই, তাহলে অবজেক্ট বসাবো। অবজেক্ট হচ্ছে এই যে এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে, তাহলে এটাকে ইংলিশ করে কি করবো? ব্যাপার নিয়ে। কোনো ব্যাপার নিয়ে বোঝাতে সেখানে প্রিপোজিশন হবে অ্যাবাউট, প্রিপোজিশন হবে অ্যাবাউট, অ্যাবাউট।
অ্যাবাউট, এই যে এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার, এটাকে ইংলিশ কি হবে? অ্যাবাউট সাস সিলি ম্যাটার দিতে পারেন এরকম, সাস, অ্যাবাউট সাস, তুচ্ছ সামান্য, তুচ্ছর ইংলিশ হচ্ছে তুচ্ছর ইংলিশ কি? TRIF, ট্রিফিলস, সাস সাস ট্রিফিলস, এই ট্রিফিলস মানেই হচ্ছে তুচ্ছ ম্যাটার। হ্যাঁ, সাস ট্রিফিলস, অ্যাবাউট সাস ট্রিফিলস। সাস মানে এই ধরনের বা এই যে এই ধরনের, তুচ্ছ সামান্য, তুচ্ছ বা সামান্য বোঝাতে ট্রিফিলস, ট্রাইফিলস। উই টক অ্যাবাউট সাস ট্রিফিলস। এরপর হচ্ছে আরেকটা উপাদান বাকি আছে, সেটা হলো সংসারে। এখন সংসারের ইংলিশ কি? সংসারের ইংলিশ হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, মানে জগতে বা সংসারে। এটা এমন না আপনার পরিবার বা ফ্যামিলির কথা বলা হচ্ছে, ঠিক আছে? দেখেন সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে এটা হলো অবজেক্টের পার্ট, আর ইন দ্য ওয়ার্ল্ডস এটা হলো অ্যাডভার্ব অফ প্লেসের পার্ট, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা দেখলাম যে অবজেক্ট খোঁজার সময় শুধু কি বা কাকে না, বরং কি নিয়ে বা কাকে নিয়ে এটা দ্বারাও প্রশ্ন করলে আমরা সেন্টেন্সের মধ্য থেকে অবজেক্ট খুঁজে পাবো। এই প্রশ্নটা আসছে 2017 সালে WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের থেকে আসা প্রশ্ন এটা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। 3 নাম্বার প্রশ্ন, 3, কোশ্চেন নাম্বার 3 নাম্বার পড়েন আপনারা, কি হবে? আমার লেখার কলম নেই, আমার লেখার কলম নেই, আমার লেখার কলম নেই, কি হবে আনসার? বলছে আমার লেখার কলম নেই। আকলিমা, আফরিন, নিশাদ আছেন ক্লাসে? ক্লাসটা শেয়ার করবেন প্লিজ। আপনারা ক্লাস শেয়ার করলে তবেই তো আমরা একসাথে সবাইকে নিয়ে কাজ করতে পারবো, বা এই যে ট্রান্সলেশনের গুরুত্বপূর্ণ ক্লাস, এটা সবারই প্রয়োজন। ভাই শেয়ার করেন, আপনি শেয়ার করলে আরেকজন পাবে সেখান থেকে। শেয়ার করলে এই যে অ্যাক্টিং বেশি করলে আমাদের লাইভের সাথে রিয়াকশন বেশি, এই বই পাওয়ার সম্ভাবনা। 580 টাকার বই পাবেন আপনারা, হিসেব আছে? বলেন আমার লেখার কলম নেই, আমার লেখার কলম নেই, আমার লেখার কলম নেই। 3 নাম্বার, আমার লেখার কলম নেই, আনসার কি হবে? প্রথম কথা হচ্ছে আমাকে এখানে বের করতে হবে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। ওকে, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, নাই কিছু একটা নাই, এটা ফাইনাইট ভার্ব। কি নাই? সেটা হচ্ছে লেখার কলম নাই, এটা হচ্ছে আমার অবজেক্ট। এই সেন্টেন্সটা খুব ছোট আছে, ঠিক আছে? কলম অবজেক্ট, ঠিক আছে, কলম অবজেক্ট, এটা সত্য কথা। আর আমরা যদি দুইটাকে আলাদা করে বের করতে চাই যে আসলে এক্স্যাক্টলি অবজেক্ট কোনটা, এক্স্যাক্টলি হচ্ছে কলম, এটা হলো অবজেক্ট। আর লেখার এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তাই না? সেই হিসাব করলে আমাদের এখানে এলিমেন্টস আছে 4টা। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন 4টাকে সাজানোর চেষ্টা করি। আমিরুল বলছেন আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, উইথ হবে শুধু, আর কিছু না, মিলে গেছে। এখন দেখেন আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে আই, এরপর সাবজেক্ট ব্যবহারের পরে আমরা কি বসাবো? নেই, নেই অর্থে ইংলিশটা কি? নেই মানে হলো হ্যাভ নো, আই হ্যাভ নো, এটা হলো ফাইনাইট ভার্ব, নেই ইংলিশ। আচ্ছা, তারপর হচ্ছে কি নেই? কলম নেই, আই হ্যাভ নো পেন। এই যে দেখেন আমার নাই, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, এই দুটাকে আপনি প্রশ্ন ছুড়ে দেন যে আমার নাই, এর মাঝখানে কি ঢুকাই দিবেন? কি বা কাকে? আমার কি নাই, উত্তর কলম নাই। আমার কাকে নাই, সেই উত্তর এখানে নাই। অবজেক্ট এখানে একটা আছে, একটা বাক্যে কিন্তু এই দুইটা অবজেক্টই থাকতে পারে, ব্যক্তি অবজেক্টও থাকতে পারে, বস্তু অবজেক্ট থাকতে পারে, কিন্তু এখানে আছে কি? এখানে আছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে আই হ্যাভ নো পেন, আমার কলম নাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে ইংরেজি বাক্যে ক্রিয়া পরে কর্ম বসে, এই যে ক্রিয়া তারপরে কর্ম বসছে, অবজেক্ট। বাংলা বাক্যে আগে কর্ম পরে ক্রিয়া, এই যে দেখেন আগে কলম পরে ক্রিয়া, দেখছেন? তার মানে এই সিকোয়েন্স দুইটাও কিন্তু সেন্টেন্সের মধ্যে সাধারণত মিল থাকে। দেবাশিস, আই হ্যাভ নো পেন রাইট, আই হ্যাভ নো পেন। এইবার লেখার, এটার জন্য লিখতে হবে টু রাইট উইথ, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আই হ্যাভ নো পেন টু রাইট, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, এই যে লেখার কথা বোঝানোর জন্য পেনের সাথে উইথ বসে। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, পেনের সাথে মানে কলম দিয়ে লেখা, সেই অর্থে রাইটের সাথে উইথ প্রিপোজিশন বসবে, ঠিক আছে?
তাহলে আমরা এই ছোট্ট সেন্টেন্সটার মাধ্যমে কিন্তু দেখেন আমাদের অবজেক্ট চেনার বেশ কলাকৌশলগুলো শিখে নিলাম। সো এই প্রয়োজনীয় বা ইফেক্টিভ ক্লাসগুলো যদি আপনি শেয়ার করে না রাখেন, পরবর্তীতে আপনাকে আফসোস করতে হবে, প্রচুর আফসোস করবেন। আপনার প্রোফাইলে সরাসরি পাবলিক শেয়ার করে দেন। হ্যাঁ, একটু লাইভ থেকে ব্যাকে গেলেই দেখবেন যে শেয়ার অপশন পাচ্ছেন, অনেকে শেয়ার অপশন খুঁজে পান না। হ্যাঁ, লাইভ চলমান অবস্থায় মোবাইলে ফুল স্ক্রিন না করে আপনি যখন একটু ব্যাকে যাবেন দেখবেন হাফ স্ক্রিনে, লাইভ স্ক্রিনে পাবেন। ঠিক আছে, ওকে, চলেন আমরা চলে যাই হলো পরের প্রশ্নে। 3 পরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর বলেন, এটা একটু বড় কিন্তু পারবেন। এই অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য বিবাহ রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এইটা হচ্ছে আমাদের 9 কোড। এই সিকোয়েন্সে সবগুলো উপাদান আমাদের শিখতে হবে। আমরা অলরেডি সাবজেক্ট শিখছি, ফাইনাইট ভার্ব শিখছি, নন ফাইনাইট ভার্ব শিখছি, আর আজকে শিখতেছি অবজেক্ট, মানে অবজেক্টের সাথে অন্য জিনিসগুলো চিনে নিচ্ছি। এই অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য বিবাহ রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইন, দ্রুত আপনারা এখানকার এই সেন্টেন্সটাকে পোস্টমর্টেম করেন। পোস্টমর্টেম করে বের করেন যে কোথায় কি বসাতে হবে। পোস্টমর্টেম করে বের করেন। দেখেন, জব মানে আপনাকে অবশ্যই ট্রান্সলেশন শিখতে হবে, কারণ আপনি যদি ট্রান্সলেশন আর ভোকাবুলারি এই দুইটা সেকশনে উইক থাকেন, গ্রামার দিয়ে জীবনে কিছু করতে পারতেছেন না। তার মানে গ্রামার হচ্ছে আপনার যদি ইংরেজি শেখার, গ্রামার যদি ইংরেজি শেখার হার্ট হয়, তাহলে আপনার বাকি জিনিসগুলো কিন্তু ইংরেজি শেখার জন্য হচ্ছে আপনার দেহের মতো কাজ করবে। তার মানে হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার থিঙ্কিংয়ের মতো কাজ করবে। সো আপনার সবই লাগবে। এই অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য বিবাহ রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওকে, এই প্রশ্নটা আনসার কি হবে? এটা বুঝে আনসার করার চেষ্টা করব। দেখেন, আমরা প্রথমে বলি এই যে রাখতে পারে, এইটুককে আমরা ফাইনাইট ভার্ব ধরব, আর বিবাহ রেজিস্ট্রেশন এইটাকে আমরা সাবজেক্ট ধরব। সাবজেক্ট ধরব। হ্যাঁ, আচ্ছা, এইবার এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে প্রশ্ন ছুড়ে দেন। বিবাহ রেজিস্ট্রেশন কি রাখতে পারে, অথবা বিবাহ রেজিস্ট্রেশন কাকে রাখতে পারে? সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে বের করে দেন, তাহলে দেখেন পেয়ে যাবেন। সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে প্রশ্ন করে ফেলেন যে বিবাহ রেজিস্ট্রেশন কি রাখতে পারে, অথবা বিবাহ রেজিস্ট্রেশন কাকে রাখতে পারে। তো দেখেন উত্তরটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা কি এর দ্বারা উত্তর পাচ্ছি? গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এই বাক্যের অবজেক্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এইটা হলো অবজেক্ট। ওকে, পাই গেলাম। বাকি অংশটুকু একটু বলি, এগুলো কি? এ অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য। ওকে, এ অবস্থা থেকে, এটা হলো এই অবস্থা, এটা একটা প্লেস থিঙ্কিং চিন্তা করবে। নারীদের সাহায্যের জন্য, নারীদের সাহায্যের জন্য, এটা হচ্ছে হোয়াই এর একটা উত্তর। হোয়াই এর উত্তর মানে এটা হচ্ছে কেন এর উত্তর, মানে হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তার মানে এটাকে আমরা বলতে পারি MPTR, আর ফর হেল্পিং দ্য উইমেন ফ্রম দিস সিচুয়েশন। সো এইখানে আমরা যদি এইটাকে এ অবস্থা, এটাকে আমরা প্লেস না ধরি, এটা তো আসলে স্থান না, তাহলে আমরা এই পুরাটাকে একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারি। সেটা হলো, এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। এই অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য, তার মানে কিসের জন্য? এই অবস্থা থেকে নারীদের সাহায্য। এইটুক হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন বের করার সূত্রটা আমরা পরে অবশ্য আলোচনা আছে, তারপরে এখানে বলছি সেটা হলো সেন্টেন্সে ভার্বকে হোয়াই দ্বারা প্রশ্ন করা। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করা? হোয়াই দ্বারা প্রশ্ন করা। ক্লিয়ার? সো হোয়াই দ্বারা প্রশ্ন করলে এখানে আনসার হবে যে কেন রাখতে পারে। উত্তরটা হচ্ছে এই অবস্থা থেকে নারীদের সাহায্যের জন্য রাখতে পারে। ক্লিয়ার? তো দেখেন আমরা এই সেন্টেন্সের 4টা ফ্যাক্টর পেলাম। এই ফ্যাক্টর 4টাকে আমরা এখন এই সিকোয়েন্সে সাজাবো। তো এখানে আমাদের সাবজেক্টকে দেখেন, ট্রান্সলেশনের এগুলো হচ্ছে জম্পেশ ক্লাস। হ্যাঁ, এই ধরনের ক্লাস আপনি সারা পৃথিবী ঘুরলেও পাবেন না। সো এই ধরনের ক্লাস করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। নর্মাল কেউ থাকলে এই সমস্ত ক্লাসে আসার দরকার নাই, দূরে থাকেন, বাচ্চারা দূরে থাকেন। ট্রান্সলেশন ক্লাস একটু মনোযোগ দিয়েই করতে হবে। কিন্তু ক্লাস করতে পারলে এই ইংলিশ লাগবে মধুর মতো,
না পারলে লাগবে হচ্ছে 20-এর মতো, কারণ আপনি জানেনই না স্টার্টিংটা কিভাবে শুরু করবেন, আর আমি আপনাদের সেই একেবারে গোড়া থেকে জিনিসটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? সেই জন্য প্রত্যেকটা ক্লাসে থাকার উচিত আপনাদের। আমাদের ট্রান্সলেশনের ক্লাস হয় হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার চলমান, রবি মঙ্গল বৃহস্পতি রাত 7টায়, এখন চলমান ফ্রি ক্লাস চলছে। তাহলে এখানে আমরা ইংলিশ করি। বিবাহ রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন, ইংলিশ হলো ম্যারেজ, ম্যারেজ রেজিস্ট্রেশন এটা হলো সাবজেক্ট, ম্যারেজ রেজিস্ট্রেশন এটা হলো সাবজেক্ট। ফাইনাইট ভার্ব কি কি? রাখতে পারে। এই রাখতে পারার ইংলিশ হচ্ছে ক্যান প্লে, ক্যান প্লে, রাখতে পারে। এবার আসেন আমরা বসাবো হলো অবজেক্ট। এই যে দেখেন সাবজেক্ট নিছি, ফাইনাইট ভার্ব নিছি, নন ফাইনাইট ভার্ব নাই সেন্টেন্সে, নন ফাইনাইট নাই, অবজেক্ট আছে, অবজেক্ট নিব। এখন আমরা অবজেক্টটা কিভাবে নিব সেটা বলেন। ক্যান প্লে গুরুত্বপূর্ণ ভূমিকা, ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, অ্যান ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা অবজেক্টও বসিয়ে দিলাম। এরপর আছে অ্যাডভার্ব অফ রিজন। এই রিজনটা, এইটাকে আমরা এত বড় একটা ফ্রেজকে কিভাবে সাজাবো, কিভাবে সাজাবো ভাই এত বড় একটা ফ্রেজকে? মনে রাখবেন যখন একগুচ্ছ শব্দ এরকম নানানভাবে প্রিপোজিশন দ্বারা দ্বারা যোগ থাকে, যেমন এখানে জন্য, নারীদের সাহায্যের জন্য, থেকে, এই অবস্থা থেকে, এই যে থেকে একটা প্রিপোজিশন, জন্য একটা প্রিপোজিশন, এই অবস্থায় আমরা এইটাকে ইংলিশ করব পুরো উল্টো দিক থেকে, মানে এই দিক থেকে যাবে এই দিকে। তাহলে আমাকে লিখতে হবে জন্য বোঝাতে ফর, ফর, অথবা এখানে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করতে পারি নারীদের হেল্পের জন্য, ফর, ফর অথবা ইন হেল্পিং, ফর অথবা ইন হেল্পিং, হেল্পিং দ্য উইমেন, আচ্ছা, থেকে এই অবস্থা, ফ্রম দিস সিচুয়েশন। দেখেন সেন্টেন্সটা হয়ে গেল। কার কার ভালো লাগতেছে বলেন, একটু সারা শব্দ দেন, কার কার ভালো লাগছে? যে আপনি সত্যিকার অর্থে যদি ডিপলি ট্রান্সলেশন শিখতে চান, যা শিখলে আপনার জন্য যে কোনো পরীক্ষা ফেস করতে পারবেন। আপনি যদি আমাদের এই এক্সপার্টেড ট্রান্সলেশন কোর্স করেন, বিশ্বাস করেন আপনার পৃথিবীর আর কোথাও রিটেনের কোনো কোর্স করতে হবে না, শুধু তথ্য থাকবে আর সেন্টেন্সগুলো বানায় লিখবেন, একেবারে মধুর মতো লিখে চলে আসবেন, পরীক্ষা দিয়ে আসবেন, আপনার চাকরি হয়ে যাবে, আপনি রিটেন টিকে যাবেন, ভাইবা দিবেন, পরবর্তীতে চাকরি। আহা কি মজা, চাকরি হলে কি মজা, আর না হলে যে কি কষ্ট জীবনে। সবাই জিজ্ঞেস করে কিরে কবে চাকরি পাবি, কিরে কবে বিয়ে শাদী করবি, কিরে কিছু হলো না। রাগেতে অনেকের ফোনই ধরা যায় না। সো জব লাগবে, জব লাগবে, এজন্য মনোযোগ দিতে হবে ভাই, মনোযোগ দিতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারি সম্ভবত, ক্লিয়ার যারা দেখেছেন। আচ্ছা যাব পরের উদাহরণে, এই উদাহরণটা শেষ করছি, যাচ্ছি পরের উদাহরণে। এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো, এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো, বলেন এটা কি হবে? এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো, এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো। এটাও 2017 সালে আসা WBCS এর একটা প্রশ্ন, 5 নাম্বারটা আসছে, তাই না? আমরা এরকম কিন্তু 10টা সেন্টেন্স রাখছিলাম। সো আমরা যে 10টাই বোঝাতে হবে এরকম না, আমাদেরকে জাস্ট বোঝানোটাই আসল উদ্দেশ্য। আমরা কিভাবে অবজেক্ট খুঁজে বের করতেছি, অবজেক্ট খোঁজার টার্গেটের দিকে মনোযোগ দেন। আজকের ক্লাস কিন্তু অবজেক্ট খোঁজা নিয়ে, মূল টার্গেট অবজেক্ট খোঁজা, তারপরে বাকিটা যা শিখছি বোনাস। আমিরুল স্যাটিসফাই। এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো, আমাদের জীবনের কথা তোমাদের জানাবো। আমরা জানি ফাইনাইট ভার্ব থাকে একটা সেন্টেন্সের শেষে, সো আমরা দেখতেই পাচ্ছি জানাবো, এইটা হলো ফাইনাইট ভার্ব, রাইট? এফ লিখবো আমরা। ঠিক যেভাবে ক্লাস করছেন আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন। বাংলা বাক্যে ওই জায়গাতে এফ লিখে রাখবেন, ছোট করে লিখে তারপর এইভাবে আগাবেন। আমাদের জীবনের কথা তোমাদের জানাবো, এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো। এখন দেখেন যে এই সেন্টেন্সটার মধ্যে একটু অনেকে হয়তো বা ফিল করছেন যে কিভাবে এটাকে আনসার করব। এখানে একটা সাবজেক্টের অভাব রয়েছে, তাই না? এখানে একটা সাবজেক্ট আমি দিয়ে দিই, সাবজেক্ট হচ্ছে আমি, সহজ হবে। আমি সাবজেক্ট, হ্যাঁ আমি।
এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো। আমি এখানে আমাদের জীবনের কথা তোমাদের জানাবো। সো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, ধরে নিলাম আমি সাবজেক্ট। এখন আমরা অবজেক্ট খোঁজার জন্য আমাদের কাজ হবে হচ্ছে এই কর্তা কিয়া মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া। সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে প্রশ্ন ছুড়ে দেওয়া। কি প্রশ্ন ছুড়ে দিব? এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে। তার মানে আমি কি জানাবো অথবা আমি কাকে জানাবো, তাহলে এই দুটার মধ্যে আমরা প্রশ্ন করছি কি বা কাকে। আচ্ছা, আমি কি জানাবো? উত্তরটা হচ্ছে আমাদের জীবনের কথা জানাবো, আমাদের জীবনের কথা। এইটা হচ্ছে একটা অবজেক্ট। ফাইন, ভেরি ফাইন। আরেকটা প্রশ্ন, আমি কাকে জানাবো? তোমাদের জানাবো। এইটা হলো আরেকটা অবজেক্ট। এইবার দেখেন একটা সেন্টেন্সে আমরা এখন আবার দুইটা অবজেক্ট পাইলাম। তাহলে আমরা দেখলাম কোন কোন সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, কোন কোন সেন্টেন্সে বস্তুবাচক অবজেক্ট থাকে। এখন আবার যে সেন্টেন্সটা দেওয়া এখানে হচ্ছে ব্যক্তিও আছে বস্তুও আছে। তার মানে ব্যক্তিও আছে, একটা বস্তু বা বিষয়ের কথাও বলা আছে। বিষয়টা কি? আমার জীবনের কথা। তার মানে এটা হলো কি দিয়ে উত্তর পাইছি, আর এটা হলো কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি, তাই না? তাহলে এখানে কিন্তু দুইটা উত্তর। সোয়াইব আল মামুন, ধন্যবাদ। দুইটা অবজেক্ট আছে, তার মানে আমরা দুইটা অবজেক্ট পেলাম। সমস্যা নাই, দুইটা অবজেক্ট পাইলে তাদেরকে আবার সাজানোর রুলস আছে, সেটা আমরা আরো ডিপলি শিখছি। আর নাও এখানে এটা হলো আমাদের, এটা একটা এখানে বোঝাতে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস স্থান বোঝাচ্ছে, তাই না? এটা হলো প্লেস বোঝাতে যা, সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, তাহলে আমরা সেন্টেন্সের এই যে 9 কোড আছে, এই 9 কোডটাকে সিরিয়ালে আমরা সাজাই নিব। ঠিক আছে, সিরিয়ালে সাজাবো। তো আমরা প্রথমে সাবজেক্টের ঝামেলাটা মারি। আই, সাবজেক্টের ঝামেলাটা কি? আই বসালাম। ওকে, তারপরে আমরা ফাইনাইট ভার্বের ঝামেলাটা বসাবো। ফাইনাইট ভার্ব হচ্ছে জানাবো। এখন জানাবো এটার কথাটার ইংলিশ কি? জানাবো। আমি বলছি যখনই ফাইনাইট ভার্ব নিয়ে কথা আসবে তখনই দুইটা জিনিস দেখবেন, একটা হলো টেন্স আর একটা হলো এটা কোন ভয়েস, কোন ভয়েসে করবেন, কোন টেন্সে করবেন। জানাবো এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস, তাই না? তাহলে আই উইল জানাবো মানে টেল অথবা ইনফর্ম, যে কোনো একটা বলতে পারেন। জানাবো অথবা ইনফর্ম করব, একই কথা। টেল ইউ অথবা ইনফর্ম মানে তথ্য দিব, যে কোনো একটা বলতে পারেন। তথ্য দিব বা জানাবো, যে কোনো একটা বলতে পারেন। ওকে, এখন আসেন, এখন আমার অবজেক্টের পালা। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বসানো শেষ। অবজেক্ট আছে দুইটা, একটা হলো ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অন্যান্য। এখন আমরা কোনটাকে আগে দেব কোনটাকে পরে দেব, এটাই হচ্ছে আসল জিনিস। এখন এরকম যখন থাকবে আমরা প্রথমে বসাবো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে প্রথমে এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা আগে বসাই। আই উইল ইনফর্ম ইউ। আমি, এই ইউ মানে কিন্তু তুমি বা তোমরা বা তোমাদের। আমরা জানি ইউ এর মিনিং অনেকগুলো, তুমি, তোমরা, তোমাদের সবই। তাহলে আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাদের জানাবো। কি জানাবো? আমাদের জীবনের কথা। আই উইল ইনফর্ম ইউ আমাদের জীবনের কথা, তার মানে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট শব্দটা কেন দিলাম? ক্যামেরাটা চেঞ্জ করুন স্যার, একটু লাইনে থাকবেন। ক্যামেরার ভিউটা একটু চলে গেছে, লাইনে থাকেন। সোয়াইব বলছেন হচ্ছে স্যার অনেক ভালো লাগছে, ধন্যবাদ। ভালো লাগছে মানে বেশি বেশি করে শেয়ার করবেন, প্রচুর শেয়ার হবে। শেয়ার হবে, কোনো কথা হবে না, প্রচুর শেয়ার হবে, প্রচুর লাইক হবে, কমেন্ট হবে, রিয়াকশন হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা একটু একটু করে লিখতে শুরু করেন, প্রত্যেকটা সেন্টেন্সে লিখার অভ্যাস করেন। যদি আপনি সাবজেক্টটা চিনেন, অবজেক্টটা চিনেন, যা চিনেন তাই লিখেন। আই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট আওয়ার লাইফ, আমাদের জীবন সম্পর্কে। অ্যাবাউট আওয়ার লাইফ। এখন এখানে আমাদের জীবনের কথা, তাহলে আপনি যদি বলেন অ্যাবাউট আওয়ার লাইফ টকিং, তাও হবে, কিন্তু টকিং কথাটা না দিলেও হয়, শুধুমাত্র এই লাইফ পর্যন্ত লিখলেও হয়। অ্যাবাউট আওয়ার লাইফ। আচ্ছা, আরেকটা বাকি থাকলো অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে এই একটা অবজেক্ট গেল ব্যক্তিবাচক, এই একটা অবজেক্ট গেল, এটা গেল ফাইনাইট ভার্ব, এটা গেল হচ্ছে সাবজেক্ট। এই যে আমাদের সিকোয়েন্সটা 9 কোডের সিকোয়েন্স কিন্তু সিরিয়ালি রাখতে হচ্ছে। আর একটা অবজেক্ট, আরেকটা জিনিস আছে, সেটা হলো হিয়ার, মানে এখানে, হিয়ার বা এখানে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে এই যে 9 কোড, 9টা এলিমেন্টস, এগুলো সেন্টেন্সে আপনি চিনতে পারলে জীবনের তরে আপনার ট্রান্সলেশন আর ভুল হবে না, জীবনের তরে আর ভুল হবে না। 5 এর পরে আসেন 6 নাম্বার।
6 নাম্বার বলেন। 6 নাম্বার প্রশ্ন 6, দ্রুত বলতে হবে। আমরা কিন্তু অবজেক্ট সম্পর্কে বেশ ভালো ধারণা নিয়ে নিলাম। এই অবজেক্টগুলো সম্পর্কে আরো অনেক ধারণা আছে যখন আমরা সরাসরি টিপস অ্যান্ড রুলসের ক্লাসে চলে যাব, ঠিক আছে? আজ এসব কৌমের আলাদা পরিচয় আর নেই, 44 বিসিএসে আসছে। তো এখানে দেখেন আর নেই, কোনো কিছু থাকা বা নাই, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। এটা কি বলেন? হ্যাভ ভার্ব। ফাইনাইট ভার্ব চেনার ক্লাসটা যারা করেন নাই সেখানে গেলে এই জিনিসগুলো দেখবেন, আমাদের পেজে স্ক্রল করলেই পিছনে ক্লাসগুলো পাবেন। এসব কৌমের, এইটা হলো সাবজেক্ট, আলাদা পরিচয় এইটা হলো অবজেক্ট। কেমনে বের করবেন? কিভাবে বের করবেন? এসব কৌমের কি আর নেই, উত্তর হচ্ছে আলাদা পরিচয় নেই। কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, সো এটা হলো অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, সো এটা হলো অবজেক্ট। আর এটা হলো আজ, সময়বাচক শব্দ মানে আমরা জানি সেটা সেন্টেন্সের মধ্যে টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা সেন্টেন্সে এলিমেন্টসগুলো পেয়ে গেছি। বাংলা সেন্টেন্সে এলিমেন্টসগুলো কিন্তু এদিক সেদিক করে সাজানো থাকে। সো এই যে কোডিংগুলো 1 2 3 4, 4 নম্বর কোড হলো ওই যে আলাদা পরিচয়। 1 নম্বর কোড সাবজেক্ট, এই যে দেখেন সাবজেক্ট লেখা আছে। 2 নম্বর কোড হচ্ছে ফাইনাইট ভার্ব, ওই যে ফাইনাইট ভার্ব আর নাই, তাই না? সো এই কোডিংগুলো এখন খালি সিরিয়ালে সাজাবেন। বাংলা বাক্যে কোডিংগুলো এলোমেলো থাকে, আমরা ইংরেজি বাক্যে সাজাবো। টাইম কোডিংটা কত? 1 2 3 4 5 6 7 8 নম্বর কোড হলো টাইম, 8। তো ধারাবাহিকভাবে সাজাই দেন, সেন্টেন্স হয়ে যাবে চোখ বুঝে। তো আমরা সাজানো শুরু করি। এসব কৌমের, এই কৌমের ইংলিশ আমি কি জানি না, কৌমের ইংলিশ কৌম নিজেই। দিস কৌমস, দিস KOUMS, দিস কৌমস মানে এই কৌমের, দিস কৌমস এই কৌমের। এবার ভার্ব বসাবো, আর নাই, হ্যাভ নো, আর নাই। আলাদা পরিচয়, এইটা হলো অবজেক্ট। এবার আমাকে অবজেক্ট বসাতে হবে। আলাদা পরিচয় তার মানে হচ্ছে আলাদা পরিচয়ের ইংরেজি আমরা কি বলবো? এক্সেপশনাল আইডেন্টিটি, এক্সেপশনাল আইডেন্টিটি বলতে পারি, অথবা আদার আইডেন্টিটি, আলাদা পরিচয়, আদার আইডেন্টিটি, আলাদা পরিচয়। আর বাকি আছে টুডে মানে আজ, এটা লাস্টে বসাই দিলে হয়েছে, টুডে বা আজ। দেখেন এবার খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু আজ এসব কমের আলাদা পরিচয় আর নেই, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট খুঁজে পেলাম, অবজেক্ট খুঁজে পেলাম, আর তারপরে সেগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করে দিলাম। সো ভোকাবুলারিতে আপনাকে জানতে হবে যে এই যে এসবের ইংলিশ হলো দিস, কোমস গেল। এই আর নেই ইংলিশ হচ্ছে হ্যাভ নো। হ্যাঁ, আলাদা পরিচয়, আদার আইডেন্টিটি দিতে পারেন, মানে অন্য পরিচয়, বা এক্সেপশনাল ব্যতিক্রম পরিচয়, বা যে কোনো অ্যানাদার আইডেন্টিটি দিতে পারেন। আচ্ছা, তাহলে আপনাকে হচ্ছে আগে জানতে হবে সিকোয়েন্স, পরে জানতে হবে সেগুলোকে কিভাবে ট্রান্সফার করবেন। পরের প্রশ্ন নাম্বার 7 নম্বর। এবার আপনাদের পালা। 7 নম্বর। ইমেজটা তৈরি করছেন? তাহলে দিয়ে দেন, আজকে দিব না, দেবো না, থাক। হ্যাঁ, না হলে থাক। আচ্ছা, ভালো বই পঠন মানসিক শান্তি আনে। দেখেন সেন্টেন্সগুলো কিভাবে ভেঙে দিয়েছি। 7 নম্বর উদাহরণটা, ভালো বই পঠন মানসিক শান্তি আনে। এটা বের করি। ভালো বই পঠন, এটা হলো সাবজেক্ট, আর আনে এটা হলো ফাইনাইট ভার্ব। এইবার এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে যুদ্ধ লাগাই দেন, কি বা কাকে দ্বারা। ভালো বই পঠন কি আনে? উত্তর হচ্ছে মানসিক শান্তি আনে। এটাই হলো অবজেক্ট, এটাই কি অবজেক্ট। এই সেন্টেন্সে 3টাই হলো এলিমেন্টস আছে, এর বাইরে আর কোনো এলিমেন্টস নাই, আর কোনো এলিমেন্টস নাই। কি সহজ রে ভাই।
সো প্রথমে আমরা ভালো বই পঠন সাবজেক্টটা একটু লিখে ফেলি। সাবজেক্ট ভালো বই পঠন, এটার ইংলিশ কি হবে? টু রিড, আচ্ছা এটা কি দেখা যায় কিনা এই কালি? টু রিড গুড বুকস, ভালো বই পঠন। এখন এইখানটাতে এই ধরনের সাবজেক্ট নিয়ে আপনাদেরকে সাবজেক্টের ক্লাসে শিখিয়েছি যে সাবজেক্ট হিসাবে এরকম ইনফিনিটিভ জিরান্ডো সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? ইনফিনিটিভ জিরান্ডো সাবজেক্ট হতে পারে। রাইহান পারভেজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আনে, এই যে যখনই ফাইনাইট ভার্ব বসাবো তখনই আমরা দুইটা জিনিসের কথা বলেছি, অর্থাৎ এটা হচ্ছে টেন্স কি আর এটার ভয়েস কি। তাহলে বসে টু রিড গুড বুকস, এই আনার ইংরেজি হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে ব্রিংস। ব্রিংস, BRING ইজ ব্রিংস। মানসিক শান্তি, মানসিক শান্তি খুব সহজ। এখন অবজেক্ট বসাবো, এটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে, অবজেক্ট বসাবো আমরা মেন্টাল পিস। মেন্টাল পিস, মানসিক শান্তি। এবার দেখেন এই যে সাবজেক্ট বসাইছি, ফাইনাইট ভার্ব বসিয়েছি এবং অবজেক্ট বসিয়েছি, রাইট? সাবজেক্ট বসিয়েছি, অবজেক্ট বসিয়েছি আর হচ্ছে ফাইনাইট ভার্ব বসিয়েছি সিরিয়ালে। সো আমাদের 7 নম্বর ট্রান্সলেশনটাও হয়ে গেল। এরপর দেখেন চলে যাব পরেরটাতে, 8 নম্বর। 10টা প্রশ্ন রাখছি আপনাদের জন্য আর কি, দেখি 8 নম্বরটা পারি কিনা। 8 আমরা ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সে আজকে আলোচনা করছি অবজেক্ট চেনার উপায় বা কৌশল নিয়ে, ঠিক আছে? আমিরুল বলছেন গুড বুক রিডিং ব্রিংস মেন্টাল স্যাটিসফ্যাকশন। হ্যাঁ হতে পারে, মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশন। গুড বুক রিডিং, টু রিড গুড বুক। অথবা আপনি যেটা বলছেন এটাকেও সরাসরি ফেলে দেওয়া যাবে না, চালানো যাবে, সমস্যা নেই। তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? এইবার এইখানে একটা সমস্যা, অনেকে ভয় পাচ্ছে যে এই সেন্টেন্সে এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শেষ করেছো এটা হলো ফাইনাইট ভার্ব, ঠিক আছে? পড়ে এটা হলো নন ফাইনাইট ভার্ব, পড়ে পড়ে এটা হলো নন ফাইনাইট ভার্ব। তুমি এটা হলো সাবজেক্ট। এখন আপনি এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে যুদ্ধ লাগাবেন কি দিয়ে? ওই যে দুইটা প্রশ্ন, কি বা কাকে। এই যে প্রথম দিকে বলেছিলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সো আপনি প্রশ্ন করেন যে তুমি, এই যে তুমি মানে এই তুমির কথা বলছে, তুমি কি শেষ করেছো? উত্তরটা হচ্ছে বইখানা। সো এইটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট, এইটার নাম হলো অবজেক্ট। বাকি থাকলো কি? কি শব্দটা, এই কি শব্দটা হচ্ছে ইন্টারোগেটিভ ওয়ার্ড, যেটা এই যে বাক্যকে প্রশ্নবোধক তৈরি করেছে, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে এখানে। সো এই কি এর আলাদা করে কোনো ইংরেজি ওয়ার্ড এখানে প্রয়োজন নাই, এইটা শুধুমাত্র সেন্টেন্সের অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে এসে দিলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধরেন আপনি কি নাই সেই হিসাবে বাক্যটা সাজান, তুমি বইখানা পড়ে শেষ করেছো, সাজান, তারপরে শুধু এই কি এর জন্য অক্সিলারি ভার্বটা সামনে এনে দিবেন, হয়ে যাবে। সো সহজ করে ভাবি, তাহলে আপনারা দেখেন ইংলিশ করি। প্রথমে লিখব তুমি, ইউ, ইউ শেষ করেছো, শেষ করেছো, ইউ হ্যাভ ফিনিশড। দেখেন এটা হলো সাবজেক্ট গেল, এটা হলো ফাইনাইট ভার্বের পার্ট গেল। সাবজেক্ট ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে। নন ফাইনাইট কি পড়ে, ইউ হ্যাভ ফিনিশড। নন ফাইনাইট ভার্ব কি হবে? ইউ হ্যাভ ফিনিশড রিডিং। নন ফাইনাইট ভার্ব বসাচ্ছি আমরা, ইউ হ্যাভ ফিনিশড রিডিং। ইউ হ্যাভ ফিনিশড রিডিং মানে পড়িয়া বা পড়ে। হ্যাঁ আচ্ছা, পরেরটা বসাবো, ইউ হ্যাভ ফিনিশড রিডিং, পড়িয়া বা পড়ে। এইবার আসেন, এই যে নন ফাইনাইট ভার্ব শেষ হয়ে গেল না সিকোয়েন্সে, তারপরে অবজেক্ট। অবজেক্ট কি? বইখানা, রিডিং দিস বুক, রিডিং দিস বুক, এটা হলো অবজেক্ট, এটা হলো নন ফাইনাইট ভার্ব। সিকোয়েন্স শেষ। এখন আমাদের মূল প্রশ্নটা প্রশ্নবোধক ছিল, এইটার জন্য আমরা শুধু এই হ্যাভটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো। হ্যাভ, এই হ্যাভটা কেটে এখানে নিয়ে আসলাম,
আর এই ক্ষেত্রে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসানোর সুযোগ পেলাম। তার মানে এখন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে গেল যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দিস বুক, তুমি কি এই বই পড়া শেষ করেছো? ক্লিয়ার? তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ভয় পাবো না, শুধু ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে এসে সাজাবো। এগুলো আমরা টুকটুক করে ইনশাল্লাহ ট্রান্সলেশনের কোর্সে আরও বিস্তারিত শিখব। 8-এর পরে 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কিন্তু আপনারা বুঝছেন যে কিভাবে কি থাকে সেটা কিন্তু আমরা বুঝছি। যে 8 নম্বর প্রশ্নটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেও অবজেক্ট থাকতে পারে সেটা সম্পর্কে মূলত আলোচনা ছিল। আচ্ছা, 9 নম্বর আমরা অবজেক্টের নানান ধরন দেখতেছি যে একটা সেন্টেন্সে অবজেক্ট কি কি স্টাইলে ব্যবহার করা যেতে পারে, কি কি স্টাইলে থাকতে পারে। ঠিক আছে, অবজেক্ট যদি নন ফাইনাইট ভার্বের সাথে থাকে তাহলে নন ফাইনাইট ভার্ব রিডিং আগে বসাইছি, তারপরে অবজেক্ট বসিয়েছি, এরকম। আমরা তাকে শুধু খাবারই দেইনি, আশ্রয় দিয়েছিলাম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে দেখেন এই 9 নম্বর প্রশ্নটা দেখি। 9, আমরা তাকে শুধু খাবারই দেইনি, আশ্রয় দিয়েছিলাম। এই সেন্টেন্সটার মধ্যে একটা কারিশমা আছে, দারুণ কারিশমা আছে। আমরা, এটা হলো সাবজেক্ট, কোনো সন্দেহ নাই। এই যে দেইনি, এটা হলো ফাইনাইট ভার্ব। আচ্ছা, আরেকটা হচ্ছে দিয়েছিলাম, এটাও একটা ফাইনাইট ভার্ব। আশ্রয়, আচ্ছা এখন আসেন আমরা এগুলোকে প্রশ্ন করে আনসার বের করি। এই আমরা সাবজেক্টের সাথে বের করেন ফাইনাইট ভার্ব। এখানে দুইটা ফাইনাইট ভার্বের সন্ধান পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু দুইটা ফাইনাইট ভার্বের সন্ধান পাওয়া যাচ্ছে। সাবজেক্টের সাথে মিল করেন। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমরা, তো আমরার সাথে আপনারা এই দেইনিকে প্রশ্ন করেন যে আমরা কি দেইনি, শুধু খাবারই দেইনি, এটা একটা অবজেক্ট। কি দেইনি, কি দ্বারা প্রশ্ন করছেন। কাকে দেইনি, তাকে দেইনি, এটা একটা অবজেক্ট। তার মানে এই সেন্টেন্সে আমরা এই পাশে দুইটা অবজেক্ট পাইলাম, রাইট? এখন আবার এই আমরাকে দিয়ে আবার আরেকটা ফাইনাইট ভার্বকে প্রশ্ন করেন, কারণ এই বাক্যের সাবজেক্ট আমরা একাই আর ফাইনাইট ভার্ব দুইটা। আমরা দেইনি, আমরা দিয়েছিলাম। তাহলে আমরা কি দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম, আরেকটা অবজেক্ট পাওয়া গেছে। দেখেন, তার মানে অবজেক্টের ক্ষেত্রে আরেকটা জটিলতা শেখাচ্ছি, সেটা হলো অবজেক্ট। এখানে এই সেন্টেন্সে 3টা অবজেক্ট পাওয়া গেছে, 2টা না 3টাও পাওয়া গেল, কিন্তু বাক্যের এই অংশে পাওয়া গেছে 2টা, একটা ব্যক্তি, একটা হচ্ছে অন্যান্য বিষয়, মানে শুধু খাবারই মানে বস্তু, আরেকটা পাওয়া গেছে একটা বিষয়, আশ্রয়। এখন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে একটা বিশেষ স্ট্রাকচারে নিয়ে এসে কাজ করতে হবে। বিশেষ স্ট্রাকচার কি, যখন আপনারা দেখবেন যে কোনো সেন্টেন্সে শুধু ডট ডট ও দেওয়া আছে, তার মানে শুধু খাবারই দেইনি, আশ্রয়ও দিয়েছিলাম, তার মানে শুধু ডট ডট ও, শুধু ডট ডট ও, তার মানে দুইটাই কাজ করেছে, এরকম একটা বিষয় থাকলে আমরা সেই সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করব। নট অনলি ডট ডট বাট অলসো। ওকে, আমিরুল ইসলাম ঠিকঠাক বলেছেন। নট অনলি ডট ডট বাট অলসো, তার মানে নট অনলির সাথে আমরা দেব প্রথম অংশ, বাট অলসোর পরে দেব হচ্ছে এই অংশ। ক্লিয়ার স্যার? তাহলে আমরা নট অনলির পরে এই প্রথম অংশের সাবজেক্ট, নট অনলি উই, নট অনলির পরে প্রথম অংশের সাবজেক্ট, এটা ভালো বোঝা যায় না ফন্টটা, নট অনলি উই। এইবার আসেন, এই যে দেইনি, এই ফাইনাইট ভার্বটা বসাতে হবে, সাবজেক্ট বসালো, ফাইনাইট ভার্ব দেইনি, তার মানে এই যে নট অনলি ব্যবহার করলে ওই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য কোনো প্রয়োজন নাই, সরাসরি আমরা ভার্ব বসালে ওটা নেগেটিভ হয়ে যাবে। এখন সমস্যা হলো দেইনি ফাইনাইট ভার্বটা কোন টেন্স? দেইনি এটা হলো পাস্ট টেন্স, মানে অতীত বোঝাচ্ছে। দেইনি আবার দিয়েছিলাম, দুইটাই পাস্ট টেন্স। নট অনলি উই গেভ হিম, তাকে শুধু খাবার, ফুড। এখানে কিন্তু এই যে অবজেক্ট হিসেবে আমরা যে হিম শব্দটা ব্যবহার করলাম, এটা কি না দিলে হতো, না দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? কারণ হচ্ছে এখানে এই যে অবজেক্ট তো দুইটা, তাহলে আমার দুইটা অবজেক্টই বসাতে হবে। শুধু শব্দটার ইংলিশ এখানে নাই, শুধু শব্দটার ইংলিশের জন্য এই যে নট অনলি কথাটা আনা হয়েছে। তাহলে নট অনলি উই গেভ হিম ফুড বাট অলসো, নট অনলির সাথে মিল রেখে বাট অলসো, বাট অলসো, বাট অলসো দিয়ে বাকি অংশ, আশ্রয় দিয়েছিলাম, বাট অলসো গেভ শেল্টার, বাট অলসো গেভ শেল্টার। দেখেন এখানে বাট অলসোর পরে আপনি যদি মনে করেন যে উই সাবজেক্টটাকে বসাবেন, বসাতে পারবেন, না বসালেও হবে, গেভ ভার্বটাকে বসালে ভালো হবে।
কিন্তু এটাকে ঘুরিয়ে অন্যভাবেও লেখা যায়। এই সেন্টেন্সটাকে আবার আরেকটা বিপরীত সিস্টেমে লেখা যায়, সেটা কেমন আমি বলে দিই। উই গেভ হিম নট অনলি ফুড বাট অলসো শেল্টার। মানে আমরা তাকে শুধুমাত্র ফুড দেইনি, শেল্টারও দিয়েছি। তার মানে আমরা চাইলে সেন্টেন্সের এই অংশটাকে আগে ব্যবহার করেও বাকি অংশটাকে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে যুক্ত করতে পারি, দুইভাবেই করা যাবে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা সিস্টেম শিখলাম, একটা সেন্টেন্সে অবজেক্ট তিনটাও থাকতে পারে, একটা সেন্টেন্সের দুইটা অংশ ভাগ করে থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, বস্তু থাকতে পারে, বিষয়ও থাকতে পারে। মানে অবজেক্ট সম্পর্কে আমরা আরও একটা প্র্যাকটিক্যাল বিষয় জেনে নিলাম। এবং আজকের জন্য শেষ প্রশ্ন হচ্ছে 10 নম্বর 45 বিসিএসে আসা এই 10 নম্বর প্রশ্নটা পড়লেই আমাদের অবজেক্ট চেনার একেবারে অনেক বড় ফাংশন আমরা শেষ করে ফেলেছি বলে ধরে নিব। তারপরে তো বড় বড় ক্লাস আবার সামনে আসেই ইনশাল্লাহ। ফ্রি ক্লাসগুলোতে যদি আপনাদেরকে এইভাবে সেবা দিয়ে পড়াই তাহলে পেইড কোর্সের বিষয়ে আর কি বলবো বলেন। 10, আমাদের বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে বা উপভোগ করতে পারছে। 10 নম্বর, আমাদের বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারছে। সো এটাকে আমরা এখন ট্রান্সলেট করব। 10 নম্বর। আচ্ছা, এখন এইখানে উপভোগ করতে পারছে, এইটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। কে বা কারা সেটা হলো সাবজেক্ট, আমাদের বাংলাদেশের মানুষ এটা হলো সাবজেক্ট। এখন এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে যুদ্ধ লাগাই দেন, কি অথবা কাকে নামক শব্দ দিয়ে প্রশ্ন করেন। আমাদের বাংলাদেশের মানুষ কি উপভোগ করতে পারছে, আমাদের বাংলাদেশের মানুষ কাকে উপভোগ করতে পারছে। সো আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো হচ্ছে কি উপভোগ করতে পারছে, মানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এইটা হলো অবজেক্ট। এবার প্রশ্ন করেন যে আমরা উপাদান পেয়ে গেছি, এবার এখন ঘরে বসে, এইখানে দুইটা উপাদান আছে, ঘরে বসে, তার মানে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, আর এখন শব্দটা অ্যাডভার্ব অফ টাইম, দুইটাকে কাজে লাগিয়ে একসাথে লিখতে হবে। আমাদের ট্রান্সলেশনের কোডিংগুলো রেডি, কোডিং রেডি, এখন শুধু আমরা অ্যাপ্লাই করব। কোডিং রেডি, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করেন। আমাদের বাংলাদেশের মানুষ, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ ইংলিশ কি হবে? পিপুল অফ আওয়ার বাংলাদেশ, বাংলাদেশের পিপুল বা লোকজন দিলাম। সাবজেক্ট উপভোগ করতে পারছে, তো উপভোগ করতে পারছে এটার ইংলিশ কি হবে? উপভোগ করতে পারছে এটার ইংলিশ কি হবে? উপভোগ করতে পারা, ক্যান মডাল ভার্ব বসবে কোনো কিছু পারা অর্থে। এনজয় দিতে পারেন, অথবা এটাকে অবজার্ভ দিতে পারেন, অবজার্ভ দিতে পারেন, উপভোগ করতে পারছে। ওকে, সাবজেক্ট দিলাম, ফাইনাইট ভার্ব দিলাম। এবার কি? অবজেক্ট। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল প্রোগ্রাম, ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল প্রোগ্রাম, ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল প্রোগ্রাম। আর বাকি থাকলো এখন ঘরে বসে, তার মানে হচ্ছে সিটিং ইন হাউস নাও, এখন ঘরে বসে, এটুকুর ইংলিশ কি দিব? নাও সিট অ্যাট হোম, যে কোনো একভাবে দিতে পারেন। নাও সিট অ্যাট হোম, নাও সিট অ্যাট হোম। ক্লিয়ার? কমপ্লিট। তাহলে এই হচ্ছে আপনাদের সাথে, দেখেন এই সেন্টেন্সে আমরা অবজেক্টটাকে কিভাবে পেয়েছি। এই সেন্টেন্সের অবজেক্ট নিয়ে বিশ্লেষণ কি? অবজেক্ট নিয়ে বিশ্লেষণ হচ্ছে এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল প্রোগ্রাম। অবজেক্ট এখানে নির্দিষ্ট একটা শব্দ না, বরং অবজেক্টের এখানে একটা এক গুচ্ছ শব্দের কম্বিনেশন আছে। সো এই এক গুচ্ছ শব্দকে আমরা আবার অবজেক্টের পজিশনে পাইতে পারি, সেই ক্ষেত্রে নর্মাল ওয়েতে শুধু সাজায় দিলেই হবে। ক্লিয়ার? তাহলে এই যে অবজেক্ট চেনার এত এত কারিশমাগুলো আপনাদেরকে শেখালাম, এই অবজেক্ট চেনার কারিশমাগুলো যদি কাজে লাগাতে পারেন
ইনশাল্লাহ সারা জীবনের ট্রান্সলেশনের ক্ষেত্রে অন্তত এই এলিমেন্টসটা বা এই 9 কোডের উপাদান অবজেক্ট সম্পর্কে আপনার আর কোনো সমস্যা থাকবে না। যারা পরের দিকে ক্লাসে আসছেন ক্লাসটা আবার রিপিট দেখে নেবেন, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের অবজেক্ট চেনার উপায় সম্পর্কে আজকের আলোচনা, বিস্তারিত ক্লাস। আশা করেছি সবাই অবজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। আজকের এই ক্লাসের পরে আমাদের ট্রান্সলেশনের ক্লাস হবে আবার ইনশাল্লাহ আগামী পরশুদিন। সো কারো কোনো বিষয় জানার আছে কিনা, জানার থাকলে বলতে পারেন। অনেক কষ্ট হয় ক্লাসগুলো নিতে, অনেক নন স্টপ 1 ঘন্টা কথা বলতে হয়, 1-1.5 ঘন্টা। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে অন্য সময়, যুক্ত হতে পারেন। আল্লাহ হাফেজ।